নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি যারা এখন দেখছেন এবং পরবর্তী অধ্যায়েও যারা দেখবেন তাদের প্রত্যেককেই তাদের অভিনন্দন জানিয়ে রাখছি। বাংলাদেশে নিয়ে আজকেও আমাদের থাকতেই হচ্ছে, তার কারণ হচ্ছে ভয়ঙ্কর ভোলাটাইল পরিস্থিতি। বাংলাদেশের থেকে যেটুকুনি বিভিন্নভাবে আর কি অনেকে হোয়াটসঅ্যাপ কল করেন, জানতে চাই যে কী পরিস্থিতি বা কী রয়েছে। খুবই থমথমে একটা পরিস্থিতি রয়েছে। গোটা মে মাস জুড়ে বাংলাদেশে এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে রাস্তাঘাটে সেনাবাহিনীর টহল অত্যন্ত জোরদার হয়েছে। সেনাবাহিনীর টহল দিচ্ছে, খুন খারাপি রাহাজানি এগুলোতে এখনও লাগাম পড়ানোতে খুব অসুবিধা। এবং যে মে মাসে যে বৈঠক হয়েছে সেনাবাহিনীর সাথে বিভিন্ন রাজনৈতিক দল, এবং যা শোনা যাচ্ছে সেনাবাহিনীর সাথে বিভিন্ন জিওসি যারা বিভিন্ন ক্যান্টনমেন্টের যারা নির্ণায়ক আর কি, যারা ক্যান্টনমেন্ট যারা পরিচালনা করেন, আর্মির ভাষায় যাদের জিওসি বলেন, তাদের সাথেও বৈঠকে বলা হয়েছে যাতে এই মববাজি আর কি প্রচুর, এই যে মবক্র্যাসি যেটাকে ডেমোক্রেসিকে সাবস্টিটিউট করেছে এবং হচ্ছে নৈরাজ্যর মতো একটা পরিস্থিতি, সেটাকে একটা ইংরেজিতে বলা হয় মবক্র্যাসি। অনেক সময় আর কি জনতা হচ্ছে উল্লাসে যা ইচ্ছা তাই করে, হাতে কারোর চাপাতি, কারোর হাতে আগ্নেয়াস্ত্র, সে একেবারে সাধারণ মানুষের মধ্যে দিয়ে হুঙ্কার ছাড়তে ছাড়তে যাচ্ছে দলবদ্ধভাবে, যখন তখন যেখানে সেখানে মব জাস্টিসের যে আবহ তৈরি করেছে। এই মবক্র্যাসিকে কঠোর হাতে দমন করা। আর সেনাবাহিনী দীর্ঘদিন ধরে তারা রাস্তায় রয়েছে, তাদের যে পাওয়ার, সে পাওয়ার তাদের দেওয়া আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর একটা ভোলাটাইল, ইংরেজিতে যেটাকে বলা হয় অস্থির। এবং এই সুযোগে বিএনপি প্রথম থেকেই তারা নির্বাচন চেয়েছিল, কিন্তু তাদের নির্বাচনের সেই দাবি যথাযোগ্যভাবে কোথাও একটা জায়গায় ক্রমশ পেছোতে থেকেছে। নির্বাচন হলে একটা লোকাল স্ট্যান্ডই তৈরি হয় এবং হচ্ছে যে কোনো নির্বাচিত সরকারের সাথে পৃথিবীর বিভিন্ন দেশ তারা একটা কংক্রিট চুক্তি করে এবং বিনিয়োগকারী এমনিতে গোটা বিশ্ব ব্যবস্থার অর্থনীতিতে যা আছে কেউ কাউকে ধার দিতে চায় না। তথাপি একটি নির্বাচিত সরকারের কথার সেখানে একটা দাম থাকে, কিন্তু যেখানে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথে বিনিয়োগ প্রক্রিয়া ব্যাহত। এছাড়াও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশের রাজনীতির যে শূন্যতা, সেই শূন্যতার অনেকটাই আর কি জামাত ইসলাম, ইসলামিক ঐক্য জোট বা হেফাজত ইসলাম, তাদের সাথে তারা কি একটা ভীষণ অ্যাক্টিভ এখন একটা রোল প্লে করছে। এমনিতেই বাংলাদেশ গঠনের পর থেকে জামাত ইসলামের উপর বিভিন্ন সময় খড়গহস্ত হয়েছে, তথাপি জামাত কিন্তু সেখানে নির্বাচনে প্রধান একক বৃহত্তম দল হয়ে কখনো জোট সরকারও করেনি। তথাপি যে কোনো সরকারকে পেছন থেকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে জামাত ইসলাম কিন্তু এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। জামাতের ইদানিংকালের ক্রোধ সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল শেষ লগ্নে, এবং তাতে তার একটা কোথাও যেন একটা বৈপ্লবিক উত্থানের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই জামাতও এতটাই ধর্মভিত্তিক এবং এতটাই অতি দক্ষিণপন্থী রাজনীতি করে, যে কারণে হচ্ছে বাংলাদেশে সে বিভিন্ন মবক্রেসি বা মব কালচারকে সেও নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে বাংলাদেশে এখন কার উপর ভরসা করবে, কোন রাজনৈতিক দল বাংলাদেশকে আগামী সময় নেতৃত্ব দেবে, এই নিয়ে একটা জোর পরামর্শ চলছে বিভিন্ন জায়গায়। এবং যদি নির্বাচন যত দ্রুত শীঘ্র নির্বাচন হলে তবু একটা হয়তো দিশা হয়ে যেতে পারত, কিন্তু সেটারও এখনো পর্যন্ত নেই। তথাপি অনেকেই মনে করছেন যে ডিসেম্বর, খুব বেশি হলে ফেব্রুয়ারি মার্চের মধ্যেই হয়তো নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হবে। তার কারণ হচ্ছে ইউনূস এরকম একটি একটি করে দিন করে তার স্কোর কার্ডটাকে ভালো রাখছেন। এইরকম পরিস্থিতি তো দীর্ঘদিন একটা দেশকে নেতৃত্ব দিতে পারে না। এবং যেভাবে আর কি মবক্র্যাসি বা যা রয়েছে, যে সমস্ত আমেরিকা বা পশ্চিমা শক্তি যাদের আর কি মদত তিনি ইউনূস চাইছেন, তারাই বা কতদিন দেবেন, এই ধরনের আর কি যে পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়েছে।
ফলে ইত্যবসরে সেনাবাহিনীর প্রতি মানুষের একটা, যদি পারে তো সেনাবাহিনী করতে পারে, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে খুব সফল তারা নয়, এবং সেনা অভ্যুত্থানের মধ্যে রাজনৈতিক শক্তিকে সরিয়ে দিয়ে দেখা গেছে অতীতে সেনাবাহিনী আবার কাউকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে বলা যেতে পারে ডক্টর ইউনূসের উপরও সেনাবাহিনীর যে একটা সমর্থন একেবারে নেই তাও নয়। এই সমস্ত নিয়ে একটা পরিস্থিতি বেশ রয়েছে, কিন্তু তার মধ্যে একটি বিষয় কিন্তু যথারীতি স্থির রয়েছে, বাংলাদেশে আবার ফিরে এসেছে হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ। এবার যশোর, কুমিল্লাতে অনেক ধরনের ঘটনা ঘটেছে, অন্যান্য জায়গাতেও হয়েছে, রাজশাহী বা বিভিন্ন জায়গায়, কিন্তু সাম্প্রতিক সময় যেটা যশোরে হয়েছে, এবং সেই ঘটনাটা একদিকে যেমন খুব গুরুত্বপূর্ণ একটা দিক, এবং ঠিক সেই সময় সেনাবাহিনীর সাথে জামাত ইসলামের একটা বৈঠক হয়েছে রবিবার। সেই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বাংলাদেশ জুড়ে জল্পনা তুঙ্গে, যদিও কোনো পক্ষই এই নিয়ে খোলসা করেনি, না জামাত ইসলাম বা সেনাবাহিনীর পক্ষ থেকে। তাই এটা নিয়ে জল্পনা যখনই খোলসা হবে না তখনই স্বাভাবিকভাবে জল্পনা তুঙ্গে থাকবে। এই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা চর্চায় আলোচনায় অবশ্যই থাকব। তার আগে একটা প্রতিবেদনকে আমরা সঙ্গে নেব। দাও দাও করে জ্বলছে বাড়িঘর, একটা নয় একেবারে 13টা মতুয়া হিন্দু বাড়িতে অগ্নিকাণ্ড। এই বীভৎস ঘটনাটি কোথায় ঘটেছে জানেন? 22শে মে বৃহস্পতিবার সন্ধে 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটে নোবেল শান্তি পুরস্কার প্রাপক মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে। যশোরের অভয়নগরের ডগর মসিহাটি গ্রামের বারেদা পাড়ায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটি গ্রামে ধর্মীয় উৎসব চলছিল। 5 থেকে 600 মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এরই মধ্যে হামলার ঘটনা ঘটে। আগুনে প্রায় 4 ঘন্টা ধরে পুড়েছে এই গ্রামের বাড়িগুলো। 13টি পরিবারের 18টি বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ চলে। ভাঙচুর করা হয়েছে মন্দির, লুট করা হয়েছে 30টি গরু। 500রও বেশি মানুষ গৃহহীন এবং হিন্দু সম্প্রদায়ের একজন ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগরে খুন হন পৌর কৃষক দলের সভাপতি তারিকুল ইসলাম সর্দার। ওই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় হামলা, চলে লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ। ঘটনার বেশ কয়েকদিন পরেও ডহর মসিহাটি গ্রামের বারেদা পাড়ার মানুষদের মধ্যে ভয় আর আতঙ্ক। এই বিভৎসতায় গর্জে উঠেছেন লেখিকা তসলিমা নসরিন। তার ফেসবুক পেজে তসলিমা লেখেন, যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো। গত 9 মাসে কত যে হিন্দুর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো, লুট করা হলো, একবারও কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। হিন্দু বিদ্বেষে মুসলিম কালপ্রিটগুলো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্তরা জানান, অজ্ঞাত লোকজন দল বেঁধে এসে তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ভয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর দূর থেকে দেখতে পান তাদের বাড়ি ঘরে আগুন জ্বলছে। হামলার ভয়াবহতা স্মৃতিচারণ করে এক মহিলা বলেন, যখন হামলা হয় তখন ছেলের বউ আর আমার স্বামী বিলের জল মারিয়ে পাশের গ্রামে চলে যায়। তাদের বলেছি, আমাদের ঘরে যা আছে নিয়ে যাও, তারপরেও আগুন দিও না। তারপরেও লুটপাট করে আগুন দিয়ে তারা চলে যায়। আমার বাড়ি আছে মতুয়া সম্প্রদায়, প্রতি বছর আমি এই 7 তারিখে একটা মশাল সেইভাবে আমার এই মসিয়াটি বাজুকুলটি আমার বাড়ি দাগিরাম ধর্মশিয়াটি, এই 3 গ্রামের লোক সব আমার নিমন্ত্রিত। 700 লোকের কাছে দেই। মানে দেবতায় রান্না চলতেছে, ডাল রান্না হয়ে গেছে, আলুর তরকারি তুলে দিয়ে মানে ও রান্না শেষ পথে 6টা দল আমার বাড়ি আইছে। আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে কোনে যে কি আছে এটা আমরা তো বুঝতে পারতেছি না। সেইবারে দল তুলতে লাগলি, এর মধ্যে হঠাৎ এসে
4-5 জন লোক এসে ওই আমার যে উনুনে রান্নাগুলো চলতেছে ওই রান্না এসে ওই গে কাছতে বইটা খুন্তি কাড়িয়ে নিয়ে ওই রান্নার এসে বাড়ি মারাছে, মারলে কাছতে কাড়িয়ে নিয়েছে ডিলি, এবার সব সরিয়ে পড়েছে, সরিয়ে পড়িয়ে আসি আমি এই ভিতর আমি দল তুলতেছি। সেই সময় আমি তো একা না, অনেক লোকই আছে। এবার সেই সময় ওই লোক 4-5 জন লোক শুধু ওকে কাছতে ওই খুন্তি নিয়ে এইরমের বাড়ি আসছে। তা আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছেন, এ করতে মারতেছো কেন, কি আইছে, কিসের জন্য মারতেছো? তাই কলি কাছে সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি দিয়ে দিলি। এবার খুন্তি দিয়ে বাড়ি দিয়ে ফিরে মুখ খারাপ করে কাছে এই বাড়ির গার্জেন খিটা না, প্রথম এসে কাছে কাছে এই বাড়ির গার্জেন খিটা। তা আমি কাছে কি আছে, কাছে গার্জেনের দরকার। আমি কাছে আমি কয়জন মানুষ বাস নিয়ে আছে আগে আমার এই জায়গাটায় বাড়ি নিয়ে, এবার বলতেছে বাড়ির মালিক কই। আমি ওই কাজটা তাড়াতাড়ি এসে বাবাকে আছে এই কাজটা সরাই নিয়ে দিই, তারপরে আমি কিছু জানি বাড়ি 6টা মানুষ বাঁচে আছে, তাই ছাড়া আমার কিছু নেই। এই আগে তিরিয়ে দিয়ে গেল একজন। এখন শুধু চারদিকে ঘর বাড়ির জিনিসপত্রের পোড়ার ছাই। 22শে মে রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন পাড়াটিতে, বেশিরভাগ বাড়ি পুরুষ শূন্য। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনেরা দল বেঁধে খাবার নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে আসছেন। নিরাপত্তা দিতে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ, মাঝে মাঝে আসছেন সেনাবাহিনীর সদস্যরা। তারপরেও আতঙ্ক কাটেনি যশোরের অভয়নগরের মতুয়া সম্প্রদায়ের এই পাড়াতে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এটা মে মাসের চিত্র বাংলাদেশের, এবং মে মাসে জুড়ে বিভিন্ন জায়গায় যে একটা টালমাটাল পরিস্থিতি, এই টালমাটাল পরিস্থিতির মধ্যে আরও একজন ঘোষিত মানে একেবারে কুখ্যাত এক রাজাকার, যার বিরুদ্ধে 71 সালে অনেক নারী ধর্ষণ এবং অগ্নিসংযোগ হত্যাকাণ্ড, এই অভিযোগে সে ফাঁসির আসামি, দীর্ঘদিন ধরে তার ফাঁসি আটকে ছিল, তাকে মুক্তি দেওয়া হয়েছে। এটিএম আজহারুল ইসলাম, যিনি জামাত ইসলামের দলের একজন জ্যেষ্ঠ নেতা, এটিএম আজহারুল ইসলাম, তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার মুক্তি নিয়ে 24 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত। এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্তি দেওয়া হয়েছে। জামাতের যে সাথে সেনাবাহিনীরও, আমরা আগেই বলেছি এই বৈঠক নিয়ে বাংলাদেশে যথেষ্ট জল্পনা, এবং তার মধ্যে এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্তি দেওয়া হয়েছে। এরকম ঘোষিত কুখ্যাত যারা রাজাকার, যারা অনেকেই শেখ হাসিনার সময় যাদের ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল, তাদের অনেকে ফাঁসির সাজাপ্রাপ্ত এই আজহারুল ইসলামকে আজকে মুক্তি দেওয়া হয়েছে। তার আইনজীবী শিশির মনির কি বলছেন শুনবো। আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন, অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। এবং
ইনোসেন্ট ম্যান এটিএম আজহারুল ইসলাম, ইনোসেন্ট ম্যান, তাকে মুক্তি দিয়ে জাস্টিস প্রিভেল হয়েছে, বাংলাদেশে রয়েছে, ব্যাস। তাহলে আর জাস্টিস যখন প্রিভেল হয়েছে, কেন বাংলাদেশের খামোকা মানুষ এরকম করছেন? এবং নিশ্চয়ই অনেকে টাইম লাইনে বলবেন আপনারা বা খামোকা রোজ বাংলাদেশ নিয়ে প্রোগ্রাম করার কি আছে, জাস্টিস প্রিভেইলস। আমরা যাব আলোচনায়। রয়েছেন দেবর্ষী ভট্টাচার্য, ডক্টর দেবর্ষী ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক হিসাবে থাকছেন। সৌমিক রাহা, ভারতীয় জনতা পার্টির এবং সনাতনী হিন্দুদের অত্যন্ত অগ্রসর একজন ব্যক্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টির তিনি মুখপাত্র। সৌমিক রাহা তিনিও রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করেন দীপ্তিমান সেনগুপ্ত। তার বক্তব্য আমরা আমি একটু প্রথমে দীপ্তিমানবাবু আপনার কাছ থেকে, অনেকগুলো হয়েছে আর্মি, তারপর হচ্ছে এই যে সমস্ত ইউনূসের পদত্যাগ, এই নানা রকম নাটক, নানা রকমের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, পাল্টা স্ট্র্যাটেজি, কিন্তু এই যে জামাতের সাথে এই যে বৈঠক সেনাবাহিনী বা জামাত, এই যে একটা কোথাও হচ্ছে যে বিএনপি জামাতের কি জোট আগামী সময় হতে চলেছে, কারণ নির্বাচন প্রক্রিয়া ধীরে ধীরে এবার তাদের আসতেই হবে। এমতো অবস্থা এটিএম আজহারুল ইসলামের মতো একজন লোক ছাড়া পেয়ে গেল, ইনোসেন্ট ম্যান আজহারুল ইসলাম, তিনি ছাড়া পেলেন। এই সমস্তগুলোকে মিলিয়ে এবং সেনাবাহিনীর সাথে যে জামাতের এই বৈঠক, এই জামাত এতটা গুরুত্ব কেন পাচ্ছে? দেখুন, বাংলাদেশের পলিটিক্সের প্রথম যেটা ধারা সেটা হচ্ছে হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতা। আর এই হিন্দু বিরোধিতা এবং ভারত বিরোধিতাটা আছে এই কারণেই যে ওখানে যাদের হিন্দুদের মারা হচ্ছে সেটা হচ্ছে কাফেরদের মারা, এবং কাফেরদের মারাটা হচ্ছে সোয়াব। তিনি যতই ভালো হন না কেন, তাদের মূল যে রাজনীতিটা সেটা হচ্ছে হিন্দু বিরোধিতার মধ্য দিয়ে। তারা ধর্মনিরপেক্ষতা পছন্দ করে না, তারা কান্নাকাটি করবে নেতানিয়াহুর ওখানে ইসরায়েলে কি হচ্ছে সেটা নিয়ে, তারা এখানে কি হচ্ছে সেটা নিয়ে করবে না। আর তাদের বাই প্যাশন তারা ভিখারির বাচ্চা, একদম পরিষ্কার এই শব্দটা বললাম। এবং তারা সাদা চামড়ার লোকেদের পা চাটতে ভীষণ ভালোবাসে। আমেরিকা থেকে ইউরোপ থেকে লাথি মেরে বার করছে, তাদের কোন রকম ইজ্জত যায় না। এইটা হচ্ছে তাদের লোকাল স্ট্যান্ডার্ড। তাদের লোকাল স্ট্যান্ডার্ডটা বর্তমানে অমিত শাহ শুরু করেছে। দিল্লি থেকে ধরছে, গুজরাট থেকে ধরছে, কাটাতারের ওখানে আনছে, লাঠি মেরে বার করছে। কিন্তু এখানে ভারতবর্ষে চিনকু বাম একটা আছে, মানে এই বাম হচ্ছে তারাই যারা অন্য দেশের সবকিছু দেখতে পারে কিন্তু এখানকার মুর্শিদাবাদ দেখতে পারে না। এইরকম কিছু আপনি জামাতটাকে একটু যদি কনসেন্ট্রেট করেন। আসছে আমি একদম ওই জায়গাতেই আসছি। তো এই জামাতটা হচ্ছে বাংলাদেশে জামাত আর ভারতবর্ষে হচ্ছে বামপন্থা, পরিষ্কার বুঝে রাখুন। এরা কি করবে, এদের কাজটাই হচ্ছে হিন্দু বিরোধিতা। এবং এই যে জামাতের সঙ্গে যে আর্মির যোগাযোগটা, এই যোগাযোগটা করা হয়েছে একমাত্র তাদেরকে শান্ত করার জন্য। তাদের একমাত্র এজেন্ডাটা যেটা, সেটা হচ্ছে আমরা গন্ডগোল করব না। আর জামাতের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটাই হচ্ছে এভাবে যে তারা সরাসরি ভাবে রীতিমতো আর্মিকে ধমকি দিচ্ছে যে আপনি যদি শান্ত রাখতে চান তাহলে আমাদের রাজনৈতিক অ্যাক্সেস দিতে হবে। আর এখানে যারা ধর্মনিরপেক্ষ দল আছে, অর্থাৎ আওয়ামী লীগের মতো যারা দল আছে, প্রগ্রেসিভ দল আছে, তাদেরকে আপনার বাতিল করতে হবে। তো এই জন্য বারবার করে আমি প্রথম দিন থেকে বলছি, জামাত এই ইউনূসকে বসানোর জন্য এই কাজটা করেছে। তারপর তাদের যত ফাঁসির আসামি আছে, কি ইসের আসামি আছে, বোমা বানায় খুন করেছে, রাজাকার ইত্যাদি যারা আছে তাদেরকে নিয়ে একত্রিত করেছে, তাদেরকে তাদের আইকন হিসাবে তুলে ধরছে। এবং এখানে সেই অংশটাই যেটা পশ্চিম বাংলা বা ভারতবর্ষে যারা বাম আর ওইখানে যারা জামাত, তারা অবশ্যই একটা অশান্তির সঙ্গে একত্রিত হয়ে আমেরিকার পা চেটে চেটে তারা এই কাজটা করছে। এতে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এক মিনিট, আমি জাস্ট আমার এই কথাটা বলেই শেষ করছি যে এই যে যারা এখানে এই কাজটা করছে তারা সফল হবে না এই কারণে, কারণ তাদের আইডিওলজিটা সম্পূর্ণই পাচাটা এবং কনস্পিরেসি। এরা একত্রিত থাকতে পারে না, নিজেদের মধ্যে মারামারি করে। আপনি দেখুন বাংলাদেশে যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে,
সেটা জামাত শিবির ভার্সেস অতি উগ্র জামাত শিবিরের মধ্যে হবে, যেভাবে পশ্চিম বাংলা বা ভারতবর্ষে মাওবাদীদের সঙ্গে সিপিএম এর হয়েছিল, সেভাবেই এরা ধ্বংস হবে। আমি একটু শ্রমিক রাহা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশে এই যে উদ্ভূত এই যে পরিস্থিতি, একটা অশান্ত পরিস্থিতি তো দীর্ঘদিন ধরে, 9 মাস ধরে চলছে বিভিন্ন ক্ষেত্রে, এই যে একটা জামাতের একটা হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যেটা বললেন যে পুশিন, আজও এরকম হয়েছে, পুশিন করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন যে জায়গাটা নিয়ে বাংলাদেশ উষ্মা প্রকাশ করছে, মানে সেখানকার বিডিআর এর পক্ষ থেকে, কিন্তু কোনো ঠাস কদম ওঠাবার মতো পরিস্থিতি তাদের এখনো তৈরি হচ্ছে এরকম কোনো সংবাদ আমাদের কাছে নেই। অর্থাৎ এই যে জায়গাটা আপনারা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটাকে করেছেন, বাংলাদেশ থেকে যে বিভিন্ন অনুপ্রবেশ বা বিভিন্ন কিছু, এই ইয়েতে কি পুরো প্রক্রিয়াটাকে কি আপনারা সম্পন্ন করতে পারবেন পুশিনের মাধ্যমে? দেখুন, অনুপ্রবেশ হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় একটা সমস্যা। আজকে আমাদের যে আলোচনার বিষয়, সেটা তার মধ্যে যদি অনুপ্রবেশ ঢোকানো যায় তাহলে এটা কিন্তু একটা লং চ্যাপ্টার, অতটা বলবো আমি শুধু সংক্ষিপ্তে দুটো কথা বলি। ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন বর্তমান ভারতবর্ষের সবথেকে বড় দুটো সমস্যা, এক হচ্ছে সন্ত্রাসবাদ আর দ্বিতীয় হচ্ছে এই অনুপ্রবেশকারী সমস্যা। এটার যথাবিহিত প্রতিরোধ করার জন্য উনি চেষ্টা করছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে 12 বার উনি চিঠি লিখেছেন যে 116 কিলোমিটার কাঁটাতার দেওয়া যায়নি, তার জন্য জমিছে। এখনো পর্যন্ত একটাও, আমাদের এত ব্যস্ত মুখ্যমন্ত্রী, উনি একটা চিঠিরও উত্তর দেওয়ার সময় এখনো পাননি। তো সুতরাং এইটার বিষয় আমরা আশা করি আগামী দিনে এর সমাধান, কারণ এটা তো দেশের বিষয়, এটা দেশের সুরক্ষার বিষয়, নাগরিক সুরক্ষার বিষয়, এখানে রাজনীতি নয়। আমাদের সবার প্রথমে আমি বাংলার মুখ্যমন্ত্রীকেও বলবো, যেখানে দেশের বিষয় আসে সেখানে আপনি রাজনীতি মুক্ত হন, এখানে তিরঙ্গার পাশে দাঁড়ান, এখানে ভারত মাতার পাশে দাঁড়ান, এখানে সবকিছুর ঊর্ধ্বে অনুপ্রবেশ সমস্যার বিরুদ্ধে আপনি আসুন। আপনি একটা টাইম আর ইউনুসকে কি বার্তা দেবেন? দেখুন, মোহাম্মদ ইউনুসকে আমি বলবো আপনি আগে আপনার দেশের ইতিহাসটা ভালো করে পড়ুন, যদি আপনার না জানা থাকে। ভারতবর্ষে একবার আসুন, আমি আপনাকে বলবো এখানে প্রচুর আমরা আছি, অনেকে আছি, আপনাকে ভালো করে সেই পাঠটা দিতে পারি। আমি আপনাকে আজকে মোহাম্মদ ইউনুস যে কথাগুলো ভুলে গেছেন কতগুলো সংক্ষিপ্ত ছোট্ট তথ্য দিচ্ছি। আজকের যে এই এত বড় বড় কথা হচ্ছে, যে রাজাকারদের নিয়ে যে কথা হচ্ছে, রাজাকার সমস্যার কথা প্রথম বিশ্বের কাছে কে বলেছিলেন? যিনি বলেছিলেন তিনি হচ্ছেন একজন ব্রিটিশ সাংবাদিক, নাম অ্যান্থনি মাসকোনহাস। তিনি বলেছিলেন, ব্রিটেন থেকে প্রকাশিত দ্য সানডে টাইমসের ডেটটা ছিল 13ই জুন, এই জুন মাস আসছে, 1971-এর 13ই জুন। জেনেসাইড বলে আখ্যা দিয়েছিলেন, এবং এমন তথ্য উনি দিয়েছিলেন সেই রিপোর্টটাতে, যা দেখে প্রথম গোটা বিশ্ব শিউরে উঠেছিল। প্রথম ব্রিটিশ ম্যাগাজিনে দ্য সানডেতে এই কথাটা বেরিয়েছিল, তাই দেখে গোটা বিশ্ব শিউরে উঠেছিল। কি দিয়ে শিউরে উঠেছিল? পূর্ব পাকিস্তান, মানে পাকিস্তানের পূর্ব পাকিস্তান সেই সময় বাংলাদেশের যে অবস্থা ছিল, যা নিয়ে আজকে কিনা মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরেই কি করলেন, পাকিস্তানের সাথে উনার হৃদ্যতা এত বেশি মাতামাতি দেখা গেল। মোহাম্মদ ইউনুসের মাথায় রাখা উচিত ছিল, উনার আগে 1970 সালে ডিসেম্বর মাসে মাত্র 2টো আসন পাকিস্তানের ভুট্টো সাহেব জিতেছিলেন, বাকি সবকটা আসন জিতেছিলেন শেখ মুজিব। হিসাব মতন প্রধানমন্ত্রীর আসন পাওয়ার ক্ষমতা ছিল সেদিনকে শেখ মুজিবের, কিন্তু শেখ মুজিবকেও পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে, গোটা পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করা হয়েছিল। সেই থেকেই কিন্তু, সেই বঞ্চনার পরেই কিন্তু এই যে রাজাকার এবং আজকে মুক্তিযোদ্ধা দুটো যে ভাগ, সেই দিন থেকে শুরু হয়েছিল। কিন্তু তার পরিণতি, যা ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, অপারেশন সার্চলাইটের কথা আমি আবার মোহাম্মদ ইউনুসকে মনে করিয়ে দিতে চাই। বিশ্বের ইতিহাসে উনার বলছেন না, উনার ওখানে আজকে মানে যারা উকিল সাহেব বলছিলেন যে এটা বিশ্বের ইতিহাসে নাকি উনাদের জয়, আর এত বড় বড় কথা বলছেন। বিশ্বের ইতিহাসে অপারেশন সার্চলাইট কত মানুষ মারা গিয়েছিল? 30 লক্ষের ওপর মানুষ মারা গিয়েছিল। এত ছোট করে মোহাম্মদ ইউনুস এগুলো ভুলে গেলে চলবে না।
কারা মেরেছিল? এই রাজাকারেরা মেরেছিল, পাক সেনা, খান সেনা মেরেছিল। এবং তারা কিন্তু শুধু হিন্দু নিধন করেনি, মাথায় রাখতে হবে, তারা গোটা বাংলাদেশের মানুষের, বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ করেছিল, প্রত্যেকটি মানুষের উপর আক্রমণ করেছিল। তো সুতরাং এই যে 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছিল অপারেশন সার্চলাইটের নাম করে, সেটা মোহাম্মদ ইউনূস আজকে ভুলে যাচ্ছেন। আজকে মোহাম্মদ ইউনূসের কাজ কি ছিল? মোহাম্মদ ইউনূসের কাজ ছিল অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠা। তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে সুজিতদা, যার জন্য এই ঘটনা আজকে মোহাম্মদ ইউনূস দায়ী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দীর্ঘদিন ব্যাপী বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হয়নি, এটাও কোনো মিথ্যে কথা নয়। বেগম শেখ হাসিনা সরকারে থাকতে বারবার বিএনপিও দাবি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার গঠন হোক। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ সেখানে বিএনপি থাকবে, আওয়ামী লীগ থাকবে, জামাত থাকবে, সবার প্রতিনিধি নিয়ে সরকার গঠন হবে, সেই সরকার যাতে নির্বাচনটা করায়। কিন্তু বেগম শেখ হাসিনার উপরে যে আরোপ এসছে, বাংলাদেশে বিরোধী দল মনোনয়ন পত্র দাখিল করতে পারত না, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি, এককভাবে ক্ষমতা দখল করেছেন বারবার। এমনকি বিএনপি এর আগের 2টো নির্বাচন বয়কট পর্যন্ত করেছে, সেটা তাদের দলের ব্যাপার। বেগম শেখ হাসিনা কিন্তু এই সব জিনিসে বহুদিন কোনো নজর না দেওয়াতে, এবং বিষয়টা ছিল খুব সামান্য কোটা বিরোধী আন্দোলন। বেশ, আমি এতটা মানে আমি যেটা বলতে চাইছি যে এই জামাতের এই যে উত্থান বা আজকের এই পরিস্থিতিতে যে জায়গাটা তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশে একটা রাজনৈতিক স্বাভাবিক একটা অচল অবস্থা, যেটা বললো যে বিগত আমলের নির্বাচনটা ঠিক মতো না হওয়া, মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা অত্যন্ত, এটাই মনে হয় প্রাথমিক প্রধান শর্ত। সেই জায়গায় একটা ব্যর্থতা আজকে অনেকটাই তৈরি করেছে। কিন্তু এই যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, মে মাস, সামনে যে আরও কতগুলো মানে রয়েছে, কোথাও কি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের যারা স্পিরিটটা ধরে বা সংবিধানের যে স্পিরিটটা ধরে রেখেছেন, তারা কি কোনোভাবে জামাতকে ঠেকাতে পারবে? আমি আওয়ামী লীগ ছাড়া বিএনপি বা অন্য, মূলত বিএনপির কথা আমি বলতে চাইছি, কি বলবেন একজন বিশ্লেষক হিসাবে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। আমি শ্রমিক যেখান থেকে শেষ করলো, আমার মনে হয় ওই কথাটা একটু ফার্দার এক্সটেনশন প্রয়োজন। দেখুন, ও যেখান থেকে খুব কারেক্টলি বলেছে যে কোনো বিরোধীদের স্পেস দেওয়া হয়নি, এটা কিন্তু একটা অনেকদিন ধরে বাংলাদেশের অন্তর্নিহিত হৃদয়ে কিন্তু এটা অনেকদিন ধরেই পাক খাচ্ছিল। কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে শুরু হলেও ওদের যে মূল স্লোগানটা ছিল, কি স্লোগানটা ছিল? যে আমরা সবাই রাজাকার, বলছে কে? স্বৈরাচার। অর্থাৎ ওই একটা শেখ হাসিনা বলেছিলেন বোধহয় যে এই কোটা কারা পাবে, আমরা না পাবে রাজাকার পাবে, সেই প্রসঙ্গটা নিয়ে। তার মানে কি একটা স্বৈরাচারী মনোভাব যে ভয়ঙ্করভাবে ছিল, এতে কোনো ভুল নেই, কারণ কোনো বিদেশি বিরোধীদের স্পেস দেওয়া হয়নি, কোনো নির্বাচন হয়নি। কিন্তু উল্টে যখন তত্ত্বাবধায়ক সরকার এলো কোট আনকোট ওই গণ অভ্যুত্থানের পরে, তার প্রথম কাজটাকে ছিল ওই স্বৈরাচারী কাজকর্ম বন্ধ করা। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায় ছিল দুটো বিষয়, কিন্তু দায়িত্ব ছিল। একটা হচ্ছে মানে অ্যানার্কিজমটাকে গুটিয়ে নিয়ে একটা রুল অফ ল প্রতিষ্ঠা করা, আর হচ্ছে যত দ্রুত সম্ভব অবাধ নির্বাচন করা। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার দেখা গেল যে তারা তত্ত্বাবধায়ক রয়েছে, তারা এই দুটোর ধার ধারল না। উল্টে আমাদের প্রতিবেশী দেশ, অর্থাৎ একদম ঘরের কাছে যাদের সাথে ওদের মুক্তিযুদ্ধের সাথে একদম নিবিড়ভাবে জড়িত, তাদের সাথে সম্পর্কটাকে যে হেন প্রকারই হোক, তাদের সাথে সম্পর্কটা খারাপ করায় বেশি মনোনিয়োগ করলো। ফলটা কি হলো? ফলটা হলো হচ্ছে এই যে বাংলাদেশি, আমি বলছিলাম যে বোধহয় 7.2% জিডিপি ছিল, সেটা কমে বোধহয় এখন 2.8% নেমে এলো। তাতে ক্ষতির আকার হলো বাংলাদেশির হলো। অর্থাৎ দেখুন, মেজরিটি মাইনরিটির প্রশ্ন হচ্ছে, মেজরিটি তারাই যারা হচ্ছে বাংলাদেশি, যারা প্রান্তিক মানুষ, যারা প্রতিদিন সকালে খেলে বিকেলে খাওয়ার কথা ভাবে, তাদের কিন্তু কষ্ট দিয়ে কি করলেন, যে দুটো কাজ করার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকার হিসেবে, অ্যানার্কিজমটাকে গুটিয়ে নিয়ে রুল অফ ল প্রতিষ্ঠা করা হলো না। কারণ এই আজকেও দেখলেন যে ঘটনাটা ঘটলো, এতগুলো বাড়িতে কোথায় ছিল সরকার, কোথায় রাষ্ট্র, কোথায় মানুষের রাষ্ট্র? তার প্রত্যেকটা মানুষের কাছে তার সহায়ক হিসেবে পৌঁছে যাবে, সেটাই তো গুড গভর্নেন্স। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু প্রসঙ্গে বাংলাদেশে কিন্তু মোটেও সেটা হচ্ছে না। দুই, ইলেকশন যেটা যে অবাধ, যেটা হাসিনা সরকার করেনি, যাকে স্বৈরাচার বলা হচ্ছে,
তার যে একটা এগেনস্টে যে এটা এস্টাবলিশ করার জন্য এত কিছু হলো, সেই ব্যাপারটাই কিন্তু রইল না। অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এক স্টেপও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক উঠল না। উল্টে কি হলো, যারা আন্ডারগ্রাউন্ডে, আমি নিজে দেখেছি বাংলাদেশে গিয়ে, যতই হাসিনা সরকার থাক না কেন, যতই নিষিদ্ধ হোক না কেন, জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে তাদের জাল কিন্তু বেচাচ্ছিল। এবং এখন এই যে হাসিনা সরকার চলে আসার পরে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে তারা ফুল ফ্লেজেড 2 হাত 10 হাত দিয়ে আর কি ঘিরে ধরছে বাংলাদেশকে। এবং আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের যে মূল যে উপদেষ্টা এবং আর যারা রয়েছে তার সাথে, তারা কিন্তু ইনডাইরেক্টলি তাদেরই কিন্তু এনকারেজ করছে, তাদের ইন্টেলিজেন্স দিচ্ছে। অর্থাৎ জামাতের জাল যেটা হাসিনা পিরিয়ডে, এটা তো ঠিক অনেক রেস্ট্রিক্ট ছিল, অ্যাটলিস্ট তাদের রেস্ট্রিক্ট করা হয়েছিল, একটা আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছিল, সেটা কিন্তু মাটি ফুলে বেরিয়ে এসছে। তারা খুল্লা দিয়েছে। দেখুন সর্বত্র এই যে একটা প্রেস করা হলো, একজন উকিল সাহেব করলো, সে কিন্তু পুরো ধর্মীয় আধারে করলো। অর্থাৎ বাংলাদেশটাকে আমরা ধর্মীয় আধার করেই ছাড়বো, ধর্মনিরপেক্ষ করবো না। এই যে দেখুন কয়েকদিন আগে বোধহয় একটা সংস্কার করেছে ওরা, ওই বাচ্চাদের বোধহয় স্কুলের যে প্রথমে যে স্পিচটা হয় সেখানে ধর্মনিরপেক্ষ কথাটা তুলে দেওয়া হলো। এবং এমনকি মুক্তিযুদ্ধকেও তারা অস্বীকার করছে, যে মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশকে স্বীকার করা যায় না। বাংলাদেশ আলাদা দেশ, মূলত হয়েছিল একটা ভাষাগত জাতীয়তাবাদ নিয়ে, কিন্তু আস্তে আস্তে কি দেখা গেলো, ভাষার সেন্টিমেন্টটাকে চাপা দিয়ে দেওয়া হলো ধর্মের আতর ছড়িয়ে, এবং সেই তার উপরে কিন্তু জামাত চেপে বসলো। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যেটা হাসিনা সরকারের সঙ্গে খুব ভালোভাবে পারছিল না, এখন খুললা, অর্থাৎ মূলত ওটাকে ধর্মীয় দেশ বানিয়ে ছাড়বে। একই বলতো তাহলে, মানে এইরকম একটা পরিস্থিতিতে একটা যদি জাতীয় সরকার হতো, অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার, যেখানে বিএনপি বা অন্যদের নিয়ে ইউনূস চালাতে পারতেন, তিনি কতগুলো সমন্বয়ক থেকে কাউকে উপদেষ্টা করলেন, তাদের মধ্যে একটা ফাটল ধরল, তারপর বিদেশ থেকে আগত বেশ কিছু প্রফেশনাল ইনোসেন্ট ম্যান তারা এলেন, কোনো একটা জাতীয় সরকার তৈরি হলো না। মানে এইটা হলে অনেকটা কি তাহলে একটা পরিস্থিতিকে সামাল দিতে মানে পারতেন? সুজিতদা, ব্যাপারটা একটু আমাদের পেছনে যেতে হবে। বিষয়টা কিন্তু এরকম নয় যে ঘটনা ঘটেছে তার জন্য মোহাম্মদ ইউনূসকে ওখানে আসতে হয়েছে। এটা হচ্ছে সামনের চিত্রনাট্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পেছনে চিত্রনাট্য যেটা লেখা হয়েছে, এই কাজটা কিন্তু টোটালটাই ঘটিয়েছেন মৌলবাদীদের সঙ্গে নিয়ে মোহাম্মদ ইউনূস। এবং আজকে নয়, মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, আমাদের ভারতবর্ষেও অনেক রকম লোক আছে যারা কিনা রাষ্ট্রশক্তি দখল করতে চায়, কিন্তু রাষ্ট্রবোধ কিন্তু আমাদের ভারতের একটা প্রত্যেক মানুষের, প্রত্যেক রাজনীতিবিদদের মধ্যে থাকাটা এখনো পর্যন্ত কিছুটা হলেও আছে। কিন্তু মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যিনি নিজের দেশে পদ্মা সেতু হচ্ছে, বেগম শেখ হাসিনা সেইটার জন্য লোন করছেন বিদেশ থেকে, মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা দেশে ঘুরে ঘুরে বলছেন বাংলাদেশকে লোন দেওয়া যাবে না পদ্মা সেতু যাতে না হয়। তারপরে কিন্তু বাংলাদেশে, আমাদের দেশে অনেক সেতু আছে, ওদের কাছে পদ্মা সেতু ছিল না, ওদের কাছে পদ্মা সেতুটা অনেক বড় ব্যাপার ছিল, বেগম শেখ হাসিনা করেছেন। উনি নির্বাচন হতে দেননি, এটাও সত্যি, আবার উনি উন্নয়ন করেছেন, এটাও মিথ্যে নয়। কিন্তু পদ্মা সেতু করেছেন, যিনি বাধা দিয়েছেন তিনি আজকে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টা। অর্থাৎ টোটাল লোক খেপানোর জন্য অনেক আগে থেকেই ব্যাকগ্রাউন্ডে চিত্রনাট্য তৈরি হচ্ছিল বারবার, কিন্তু লাস্টে গিয়ে ভুলটা কোথায় হলো, বেগম শেখ হাসিনা যেখানে গিয়ে কোটা বিরোধী আন্দোলনও একটা, তার মধ্যে আর একটা ওনার প্ল্যান সি বা প্ল্যান ডি ছিল, কিন্তু সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট থামাতে পারছিল। আমাদের মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু লাস্টে গিয়ে ভুলটা করলেন বেগম শেখ হাসিনা ওনার কথার জন্য। উনি বলে ফেলেছিলেন যে রাজাকারের বাচ্চা পাবে, মানে এই একটা শব্দ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই বলে গোটা বাংলাদেশ ব্যাপী। এবং আজকে সেনা যেই সাহসটা দেখাতে পাচ্ছে, সেদিন কিন্তু সেনা পর্যন্ত সেই সাহসটা দেখায়নি। এবং মাথায় রাখতে হবে, বেগম শেখ হাসিনা যখনই বাংলাদেশ ছাড়লেন, প্রথম কিন্তু সেনা গুলি চালিয়ে সব থেকে বেশি ওখানে উৎসাহিত করেছে জনতাকে। একের পর এক, এমনকি একজন মহিলা প্রধানমন্ত্রী, তার অন্তর্বাস নিয়ে যে ধরনের ওখানে একটা গণ আন্দোলনকে এটা বলে না। এবং আমি দীপ্তিমান বাবু আপনার কাছে আসছি, একটা এর মধ্যে একজন জনমতে অংশ নিয়েছেন, ভোলানাথ সর্দার মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন সংক্ষেপে। হ্যালো। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ
বদমগ্রাম থেকে বলছি। হ্যাঁ। বাংলাদেশের যে টার্মাইল অবস্থা টালমাটাল, তাতে কি মনে হচ্ছে ইউনূস সাহেব দেহত্যাগ করার আগে পদত্যাগ করবে, কি মনে হচ্ছে আপনাদের? মানে আপনি বলছেন দেহত্যাগের আগে পদত্যাগ তিনি করবেন কিনা, কিন্তু মাঝে মধ্যে উনি বলছেন পদত্যাগ করতে চাই, আবার বলছেন আবার পিছিয়ে এসে মাঝে মধ্যে মনে হয় যেন উনি মানে খারাপ ভাষা, একটু খারাপ ভাষায় বলছে, উনি হচ্ছেন ভীষণ ঘোরেল। ঠিকই, অনেকেই বলেন বাংলাদেশে ধূর্ত, ঘোরেল, এইসব শব্দগুলো বলে। বুঝলেন? ওকে, আপনি শুনতে থাকুন। আমরাও যা বোঝার চেষ্টা করছি যে বাংলাদেশের পরিস্থিতি এতটা রাজনৈতিক অস্থির উত্তাল হয়ে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে, এবং জামাত এর বারবারান্ত। আমি দীপ্তিমান সেনগুপ্তকার কাছে একটু অন্য পার্সপেক্টিভে যাচ্ছি। এই যে শ্রমিক বলছে একটা বৃহত্তর চিত্রনাট্য, এই চিত্রনাট্যের আভাস পাওয়া যাচ্ছিল পিটার হাস বা ডোনাল্ড লু, এই দুই বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কি খবর আপনার কাছে রয়েছে? তার কারণ হচ্ছে ওখানে চার্লস দ্য অ্যাফেয়ার্স তিনি এই মুহূর্তে বাংলাদেশের নেই, কাতারে গেছেন এবং সেখান থেকে হয়তো আমেরিকার দিকে যাবে। কোথাও কি আমেরিকাও বাংলাদেশের ব্যাপারে কোথাও একটা উৎসাহ হারিয়ে ফেলছে? ডক্টর ইউনূস নিয়ে যতটা ভেবেছিল, প্ল্যানগুলো যেগুলো, বিশেষ করে মানবিক করিডর নিয়ে এই মুহূর্তে যেটা খলিলুর রহমানের মুখে চুনা লেগেছে যেরকম মনে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোকে নজরে রেখে আপনি কি বলবেন যে ইস্যুটাকে ডাইভার্সনের জন্য পুরনো সেই অস্ত্র, অর্থাৎ আবার সংখ্যালঘুদের দিকে আক্রমণ বা জামাত বিএনপির মধ্যে আবার একটা টানাপোড়েন তৈরি করে আবার কিছুটা সময় নেওয়া, আমার এই জায়গাটা নিয়ে তো আমরা আলোচনাটা করলামই, এই জায়গাটা তো অনেকটা পরিষ্কার হলো। কোথাও একটু এই জায়গাটাতে একটু জানতে চাইছি যে আমেরিকাও কি উৎসাহ, এরকম পরিস্থিতি অনেকটা কি উৎসাহ হারিয়ে ফেলছে তাদের মানে ডার্লিং বা ইউরোপিয়ান ইউনিয়নের এই ডক্টর ইউনূসকে নিয়ে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা পুরোটার মধ্যেই ডিপ স্টেট ইনভলভ, এটা নিয়ে কারো কোনো দ্বিমত যেন না থাকে। ডিপ স্টেট ইনভলভ হয়েছিল এবং সেই ইনভলভমেন্টটা শেখ হাসিনা নিজে ওখানে ক্ষমতাতে থাকাকালীনই বিষয়টা সবার কাছে স্পষ্ট করেছিল এবং আজকে প্রায় অক্ষরে অক্ষরে সেটা মিলে যাচ্ছে। আমি আজকের একটি ঘটনা বলছি, মংলা বন্দরে ওখানে একটি ওই মালবাহী জাহাজের ক্রুদের আটকে রেখে সেখান ওই জাহাজ থেকে মাল লুট হয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো, একটা বন্দরে যদি মাল লুট হয় তাহলে সেখানকার রাজনৈতিক অবস্থাটা কিরকম? মংলা, আমাদের এখানে বন্দরের মধ্যে একটা সিকিউরিটি সিস্টেম আছে, তার মানে ওখানে সম্পূর্ণ সিকিউরিটি সিস্টেমটা ভেঙে পড়েছে। আসলে এই ঘটনাগুলো ঘটানোই হচ্ছে প্রথম ওই জায়গাটাতে যেতে হবে যেটা পিটার হাস বলেছিল বা যেটা শেখ হাসিনা বলেছিল যে পিটার হাস তার কাছে এসেছিল, সেটা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের আজকের তারিখে কুকুরগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে, কোনো মানবাধিকার সংগঠন আসছে না, এবং বাংলাদেশে যারা এই রাজনীতিটা পরিচালনা করছে যে জামাত, সেই জামাতের আদি কিন্তু পাকিস্তানে। আজকে বাংলাদেশের যিনি উপদেষ্টা, তিনি তার বাজেট ডেফিসিটটাকে পূরণ করার জন্য জাপানের কাছে $1 বিলিয়ন চেয়েছেন। আচ্ছা ভাবুন তো, যে যদি একটা রাষ্ট্রপ্রধান তার বাজেট ডেফিসিয়েন্সির জন্য $1 বিলিয়ন চায় আজকে, তাহলে বুঝতে হয় যে সেই রাষ্ট্রটা কোথায় গিয়ে তারা পৌঁছেছে। কিন্তু তাদের এগুলোর দিকে কোনো নজর নেই, কে কোথায় ডাকাতি করলো, কে কোথায় জমি নিয়ে গেল, কে কোথায় করিডোর দিল, কে কোথায় প্যাসেজ দিল, এগুলোর সঙ্গে তাদের কোনো কনসার্ন নেই। তারা দুটো জায়গায় খুব সুনির্দিষ্টভাবে ফোকাস করে রেখেছে। এক, সেটা হচ্ছে হিন্দু বিরোধিতা বা যারা ওখানকার প্রগতিশীল শক্তি তাদের বিরোধিতা করা, এটা গেল প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এই সার্বিকভাবে ভারত বিরোধিতা। আপনাকে একটা ইন্টারেস্টিং এর মধ্যে ঘটনা হয়েছে, সেটা হচ্ছে কয়েকজন ওখানকার ইউটিউবার প্রশ্ন করছিলেন যে এতদিন পর্যন্ত যে আমরা তো জানতাম যে বাংলাদেশের কাছ থেকে ভারতবর্ষ সুবিধা নিচ্ছে, এবার ভারতবর্ষ এটা বন্ধ করে দেওয়াতে তো 2200 কোটি টাকা, মানে 2200 কোটি টাকা বাংলাদেশের লস বলা হচ্ছে। তো এই নিয়ে ইসের বক্তব্য কি? ওখানকার যারা ইসেরা আছেন, কি বলে, যারা ওখানকার পরিচালকরা আছেন, অর্থনীতিবিদরা আছেন, উপদেষ্টারা আছেন, আপনি ভাবতে পারেন বাংলাদেশে যারা, বাংলাদেশে থেকে যারা এই প্রশ্নগুলো করছে তাদের সেই ভিডিওগুলোকে ওখান থেকে সরিয়ে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে। ভাবতে পারেন, অর্থাৎ তাদের অন্ধত্বটা কোথায় গিয়ে পৌঁছেছে। ওই যে এক সময় বলেছিল
পাকিস্তান বলেছিল যে ঘাস খাবো তবু কি বলে অ্যাটম বোমা বানাবো, আর আজকে বাংলাদেশের হচ্ছে যে ঘাস খাবো তবু বিরোধিতা করব। এদের কাছে এই বাস্তবতার কোনো মূল্য নেই এবং এরা ওই ভাষাটাই বোঝে যেটা পিটার হাস বলে, যেটা ওই বিল ক্লিনটন বলে, এই ভাষাটা বোঝে। মুখে ভালো কথা বলবো আর এমনি ভেতর থেকে তাদের খোকলা করে দেব। ভারত সরকার অতি সম্প্রতিকালে এই ভাষাটা শুরু করেছে। গতকালকে গুজরাটে একটি সভাতে নরেন্দ্র মোদী বলেছে রুটি খানা হয় তো খাও, নেই তো গলি খাও। আর আগামী 29 তারিখ আলিপুরদুয়ারে যে ভাষাটা বলবেন সেই ভাষাটা ওরা বুঝতে পারবে। এবং আমি বলছি এই পরিবর্তিত ভারতবর্ষের এই যে সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে যে সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত, সেই জায়গাতে আসা উচিত। কারণ এদেরকে এবার বাজেটেও ভারতবর্ষ 100 কোটি টাকা দিয়েছে, তারপরেও এরা এতটাই বেঈমান, এদেরকে সেই 100 কোটি টাকা এদের বিরুদ্ধে খরচ করা হোক। আমি সরকারকে বলবো সেটা প্রত্যক্ষভাবে যে বাংলাদেশকে ধ্বংস করার জন্য অন্ততপক্ষে আরেকটা বাজেট রাখা হোক যেখানে ওইখানে গৃহযুদ্ধ হয় এবং ওখানকার কোনো সৈন্যের প্রয়োজন নেই, ওরা সেইটার যোগ্য নয়, এইটুকুই। এবং এর জন্য সেনা কিন্তু কম দায়ী নয়। আমি বলছি আজকে আমি আপনার এই মঞ্চে বহুদিন আগে বলেছিলাম যে এই সমস্ত ঘটনার যদি কালপ্রিট কেউ থাকে তাহলে সেটা ওয়াকারুজ্জামান। তিনি এই অবস্থাটাকে প্রশ্রয় দিয়েছেন, আজকে তাকে সম্পূর্ণ এই অব্যবস্থার দায়িত্ব নিতে হবে, তিনি যতই না করুন। কিন্তু দীপ্তিমান বাবু, একটা সেনাবাহিনী তার জনগণের উপর গুলিটা চালাবে কি করে? সেনাবাহিনীর কাজ তো হচ্ছে বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিন বিদেশের সঙ্গে, আমি এর আগের দিনও বলেছি যে তারা প্র্যাকটিস আর্মি নয়, তাদের মূল কাজটাই হচ্ছে দেশের উচ্ছৃঙ্খল জনগণকে শান্ত করা। বাস্তবতা, বাংলাদেশে সেনা প্রথমবার নামেনি, বাংলাদেশে এর আগে 7-8 বার সেনা নেমেছে। কারণ ওখানকার জনগণ তাদের পরিচয় দিয়েছে, তারা ডেমোক্রেসিকে পছন্দ করে না, তারা লিবারাইজেশনকে পছন্দ করে না, তারা উন্নয়নকে পছন্দ করে না, তারা ব্রিজ চায় না, বিদ্যুৎ চায় না। তারা এই যে ভারত বিরোধিতা, আপনি বলুন তো দেখি একটা নেতা বলেছে যে ভারতকে নেবো না ভাই, বিদ্যুৎ নেবো না, বিদ্যুৎ এটা বাতিল করতে পেরেছে? এরা অ্যাকচুয়ালি যেটা একেবারে মানে মান সম্মান বিহীন কোনো যদি সম্প্রদায় থাকে এরা হচ্ছে সেই সম্প্রদায়। বিদ্যুৎটা ভারতবর্ষের কাছ থেকে নেবো, প্রয়োজনের জিনিসটা ভারতবর্ষের কাছ থেকে নেব, আর দুদিন পরে তাদের মালাউন বলে তাদের গালাগালি করব, তাদের কাফের বলে তাদের গালাগালি করব। এই কাজটা হচ্ছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মানে ঢুকে আছে। আর এইটার জন্য সম্পূর্ণভাবে একা পেট্রোনাইজ করছে জামাত, আর জামাতকে পয়সা দিচ্ছে ইউএসএ পরিষ্কারভাবে। এই একটা নেক্সাস করে তারা এই কাজটা করেছে। আমেরিকা তার নিজের স্বার্থ সিদ্ধি করছে। দুদিন পরে যদি দেখেন জামাতকে কি সরাসরি আপনি বলছেন ইউএসএ এটার মান্যতা কেন? ইউএসএ তো সন্ত্রাসের বিরুদ্ধে তার রয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে তার প্রচুর এক্সপেন্ডিচার আছে। পাকিস্তানের সাথে জামাতের এক গভীর প্রেম, আইডিওলজিক্যালি অনেকটা অ্যাটাচ। জানি না পাকিস্তান কতটা সহি ইসলামকে তারা ফলো করে, সেটা জামাত নেতা ডাক্তার শফিকুর রহমান বলতে পারবেন। কিন্তু কোথাও একটা জায়গায় আপনি এটা কি করে বলছেন যে আমেরিকা তাদেরকে ফান্ড করছে? আমেরিকা ফান্ড করছে, আমেরিকা তো সে আসার পরেই তো সে বলেছে যে $29 বিলিয়ন সেখানে খরচ হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নাকি $29 বিলিয়ন খরচ, মানে $29 মিলিয়ন খরচ হয়েছে। তাই এই পয়সা কার কাছে গেছে? এত এনজিও কোথায় গেছে? আজকে যে টাকা চাইতে গেছে জাপানের কাছে, আমি আপনাকে প্রশ্ন করছি, 666 কোটি টাকা তো মুকুব করেছে ইউনুস নিজের নামে। সেই টাকাটা পূরণ করার জন্য সে জাপানের কাছে গেছে ঋণ চাইতে। বাংলাদেশের লোক পছন্দ করছে, মানে এটা নিয়ে প্রশ্ন করছে না, প্রশ্ন করতে দিচ্ছে না, তাদের জাপানের কাছ থেকে বিভিন্ন দেশ থেকে এইডও নিচ্ছে, ভারতের থেকেও এইড নিচ্ছে সরাসরি ভাবে ইউএসএ যুক্ত, রাইট? ভারতের থেকেও এইড নিচ্ছে, মুখে বলছে একটা সর্ববৃহৎ প্রতিবেশী তো না হয় তাহলে হাসিনা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, প্রতিবেশী তো বদলানো যায় না। এই ধরনের বিচিত্র ন্যারেটিভ আবার হচ্ছে যে এই যে প্রান্তিক মানুষের উপরও হামলাটা করছে এই ধরনের হচ্ছে রাজনৈতিক দল হিসাবে জামাত বা এরা, এবং কতটা ব্যর্থ হলো একটা রাষ্ট্র চোখের সামনে, মানে যে এত অনুদান এত সহযোগিতা পাওয়ার পরও একটি পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পর্যবেসিত হলো। একদম যেটা ভাষার জাতীয়তাবাদ দিয়ে যে দেশটা তৈরি হলো, আলটিমেটলি ফেলিওর স্টেটে যাচ্ছে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাটা
সেটা কিন্তু আমাদের ভীষণভাবে চোখে দেখা যাচ্ছে। তারা না নির্বাচন করাতে পারছে, না রুল অফ ল প্রতিষ্ঠা করাতে পারছে, প্রান্তিক মানুষদের এমনকি শারীরিক ভাবেও বিভিন্নভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে গিয়েও দাঁড়াতে পারছে। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের উপর ভর করে তারা ক্ষমতায় এলো, প্রায় 1400-র মতো মানুষ ইনজিওর্ড ও পঙ্গু হয়ে গেছে, চোখের দৃষ্টি শক্তি আছে, তাদের চিকিৎসা ঠিক মতো পর্যন্ত করতে পারলো না। তার মানে কি দাঁড়ালোটা কি? এই যে অগস্ট থেকে আজ পর্যন্ত যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের প্রশ্ন চলছে, বাংলাদেশের মানুষ এইগুলো কিন্তু তাদের মধ্যে মানে আমজনতার কাছে এগুলো রিসাইকেল করছে যে তাহলে আমরা পেলামটা কি, যে এই যে একটা তত্ত্বাবধায়ক সরকার সেই মিনিমাম রুল অফ লটা প্রতিষ্ঠা করতে পারলো না, আমাদের অবাধ নির্বাচন করতে পারলো না, এবং তারা এই প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারলো না, হুড়ুর করে জিডিপি কমে গেল। অর্থাৎ বাংলাদেশের যে প্রোডাকশন বা সার্ভিস তার ম্যাগনিটিউডটা নেমে গেল। তার মানে বাংলাদেশের প্রান্তিক মানুষদের আরো দুর্দশা থেকে আরো দুর্দশাগ্রস্ত করে তুললো। তার মানে আলটিমেট রেজাল্টেন্ট ব্যাপারটা কি হলো? বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং তারপরে যে জামাত, যার সাথে আপনি বলেছেন যে পাকিস্তানের সাথে একটা নীতিগতভাবেই তাদের একটাই আছে, যে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান খান সেনাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ তৈরি হওয়া যারা মুক্তিযোদ্ধা, তারা তো ভীষণভাবে, আমার সাথে কয়েকজন মুক্তিযোদ্ধার কথা হচ্ছিল, তারা ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড এই ব্যাপারটা নিয়ে, যে সেই জামাত যদি এখন কলকাঠি নাড়ে এবং ইউনূস সাহেব ক্ষমতায় বসে সেইগুলোই যদি হজম করেন, তাহলে আমরা এখন তো এই মেনে নেওয়া ছাড়া উপায় নেই বাংলাদেশের মানুষের কাছে। জামাত যদি বলে 71-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, মানতে হবে। যদি বলে এই যে যাদেরকে রাজাকার বলে এরকম ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, দে আর ভেরি ইনোসেন্ট ম্যান, মানতে হবে। জামাত আজকে এই জায়গাটায় গিয়ে মানে নিল, একদম নাকের ডগায় বসে এই কাণ্ডটি তারা করতে পারলো। এইটা কিন্তু একটা, আমার মনে হয় যারা বিশ্ব রাজনীতিতে এই যে রয়েছে, বিশেষ করে ভারতবর্ষেও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছে, এটা অত্যন্ত ভেবে দেখার বিষয়। সুজিতদা, এইটা কিছু করার নেই, মেনে নিতে হবে, এইটা কোনো কথা নয় বা কাজের কথা নয়, কিন্তু এটা একটা কাজের কথা যে দেশের নাগরিক যেমন সে ঠিক তেমনই লিডার ডিজার্ভ করে। আজকে এই যে কোটা বিরোধী আন্দোলন, তাতে কত লোক সামিল হয়েছিল? 20,000, 30,000? তার থেকে বেশি লক্ষ লক্ষ লোক ঘরে বসেছিল, লক্ষ লক্ষ হিন্দু বলছে আমরা নির্যাতিত হচ্ছি, তার থেকে অনেক বেশি লক্ষ লক্ষ হিন্দু ঘরের মধ্যে বসেছিল, তারা পথে নামেনি। কারণ যা হচ্ছে হোক, ও একটা রাষ্ট্র যদি, কিছু মানুষের মানসিকতা এরকম আছে, রাষ্ট্র যা হচ্ছে হোক, আমার ডাল ভাতটা জুটে গেলে আমি ঠিক আছি, সে ইউনূস এলো কি শেখ হাসিনা এলো, আমার তাতে কি। কিন্তু আজকে যে এইটা গোটা রাষ্ট্রের বিষয়, এই রাষ্ট্রবোধ, রাষ্ট্রচিন্তন বোধ, এটাই বাংলাদেশের সেই সব মানুষের মধ্যে জাগ্রত হয়নি। যদি হতো, আজকে আমি কিন্তু এইটাতে একদমই একমত, আজকে সেনা প্রধান কিন্তু সেই সময় সঠিক নির্ণয় নেয়নি, এবং অনেক আগে বলা উচিত ছিল। মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে বা পাকিস্তান সম্পর্কে যাই উনার ইচ্ছে থাকুক, বলার অধিকার রাখে না। সেনাপ্রধানের বলা উচিত ছিল যে আপনাকে এই বলার অধিকার কে দিয়েছে? আপনি তো নির্বাচিত জনপ্রতিনিধি নন, আপনার কাজ শুধু নির্বাচন চালানো, এছাড়া বিদেশ নীতি নিয়ে কথা বলার এখতিয়ার আপনার নেই, দেশের অন্য অর্থনীতি নিয়ে কথা বলার এখতিয়ার আপনার নেই, আপনার কাজ শুধুমাত্র নির্বাচন চালানো, এছাড়া আর কোনো কাজ নয়। আর একটা কথা বলে আমি শেষ করব, এই টোটালটাই প্ল্যান, এই যে জাতীয় সরকার বা এই টোটাল সমন্বয়কদেরকে বিভিন্ন দল থেকে নেওয়া হয়নি। এই যে কয়েকটা উচ্চিংড়ে ছেলে কিছু বোঝে না, শুধু হ হ করে চেঁচাতে জানে, এই কতগুলো ছেলেকে দিয়ে যদি ইউনূস সাহেবকে এত হালকা নিলে হবে না। মোহাম্মদ ইউনূস ইচ্ছে করে এদের নিয়েছে যাতে এদের ওপরে নিজের কর্তৃত্ব চালিয়ে এই একবার বলে দিল আমি পদত্যাগ করব, এবার ওদের দিয়ে ম্যানেজ করাবে, না আপনি করবেন না, না আপনি করবেন না, টাইম কিলিং আর কি। এই টোটাল বিষয়টা কয়েকটা বিড়াল ছানাকে একটা বড় বিড়াল ছানা হুলো কন্ট্রোল করছে, এই হচ্ছে ব্যাপার। বেশ, আমরা শুনলাম অনেকগুলো ক্ষেত্রে একটা সত্যি ভারতবর্ষের অনেক মানুষের মধ্যে একটা সেন্সিটিভিটি কাজ করছে। তার কারণ হচ্ছে 47 সালের পর থেকে 52 সালে প্রথম ভারতবর্ষে নির্বাচন হয়, তারপর প্রত্যেক বছরই বিভিন্ন রাজ্যে নির্বাচন, কেন্দ্রের নির্বাচন প্রতি 5 বছর অন্তর, মাঝে মধ্যে সরকার পড়ে গেছে, আবার নির্বাচন হয়ে সরকার দাঁড়িয়েছে। ফলে ভারতবর্ষের মানুষের মধ্যে একটা গণতন্ত্র নিয়ে স্বাভাবিক একটা উচ্ছ্বাস রয়েছে। অনেক প্রশ্নগুলো যেগুলো জাগে সেগুলো নিয়ে অবশ্যই তার রয়েছে। এবং দক্ষিণ এশিয়ার ব্যাপারে ভারত কেন আমাদের ব্যাপারে নাক গলাবে? ভারত অবশ্যই যে কোনো ব্যাপারে, কারোর ব্যাপারে নাক গলানোর প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন
অবশ্যই থাকবে, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক বা ত্রিপাক্ষিক সম্পর্কগুলো অনেক ক্ষেত্রে অনেক কিছুর উপর নির্ভর করে। যেটা দীপ্তিমান সেনগুপ্ত বললেন, ভুলে গেলে চলবে না, এবারের বাজেটেও কেন্দ্রীয় সরকার একটি অনির্বাচিত সরকারকে একটা টোকেন অফ গুডউইল জেস্টার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপরেও লাগাতার বিদ্বেষ জারি রয়েছে এবং ভারতকে মানে এতটাই তারা আহম্মকের মতো চেষ্টা করেছে যে ভারতের কোনো সহযোগিতা তাদের দরকার নেই, বরঞ্চ ভারত বাংলাদেশ থেকে যা নেয় সেই পরিস্থিতিটাকে কঠিন করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ কি পেরেছে? এত ভারত বিদ্বেষ, ভারতীয় পণ্য বয়কট পারার কথাও না। তার কারণ হচ্ছে উৎপাদনশীলতা করতে হবে, একটা জাতিকে তৈরি হতে হয় সেইভাবে যে উৎপাদনশীল জাতি হিসাবে। বাংলাদেশের কৃষকরা অনেক বড় বড় কাজ করেছেন, ঠিক কথা, কিন্তু আজকের বাংলাদেশে মে মাস জুড়ে আমি দেখছি বড় বড় গার্মেন্টসের যারা ফ্যাক্টরির মালিক তারা কাঁদছেন, তারা বলছেন আমার কারখানাটাকে কোরবানি দিতে হবে। তার কারণ এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতিতে রয়েছে তাতে আসন্ন ঈদে তারা কিভাবে বোনাস দেবেন, কী বা করবেন। ভিডিও জুড়ে বিভিন্ন রকম এদের বক্তব্যগুলো আসছে এবং নানা তথ্য মারফত বিভিন্ন জায়গা থেকে যারা পরিচিত মারফত যারা সোর্সগুলো রয়েছেন তাদের মারফত যে সমস্ত সংবাদ আমরা পাচ্ছি আপনাদের কাছে সেগুলো তুলে ধরছি এবং আমাদের দেশের যে স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্ট নিয়েও ভারতীয় জনতা পার্টি যারা মুখপাত্র তারাও ক্ল্যারিফাই করছেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর দেবশ্রী ভট্টাচার্য আপনাকে, ধন্যবাদ শ্রমিক রা আপনাকে এবং দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।